দর্শক, ফ্যাসিস্ট সরকারকে আমরা তাড়ালাম, তাদেরকে তাড়িয়ে সব দিকে আমাদের দেশের একটা উন্নতি আমরা লক্ষ্য করব, সেটাই প্রত্যাশা করেছিলাম। তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে কূটনীতি। তাদের চাইতে ভালো কূটনৈতিক দক্ষতা আমরা অর্জন করব, কূটনীতি স্থাপন করব এবং সারা পৃথিবীতে আমরা সফল হব, এটাই তো আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা কি দেখলাম গত 2 বছর ধরে, বিশেষ করে প্রফেসর ইউনূসের 1.5 বছরে কূটনৈতিক ব্যর্থতা আমাদের চোখে পড়ল, মানে নিদারুণভাবে, এবং সেটা এখনও অব্যাহত আছে। বর্তমান সময়ে কূটনীতির এমন একটা অবস্থা, প্রফেসর ইউনূসের ধারাবাহিকতা আমরা এখনও লক্ষ্য করছি, কারণ প্রফেসর ইউনূসের কাছের মানুষগুলো বর্তমান সরকারের সঙ্গেও ওতপ্রোতভাবে অনেকেই জড়িত আছেন। সেই কারণে কূটনীতিকেও প্রভাবিত করা হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠছে। ভারতের সঙ্গে যা হচ্ছে সেই ব্যাপারটা আমাদের জন্য লাভজনক নয়, এই বক্তব্য চতুর্দিক থেকে আসলেও আমরা সরকারের কোনো ভ্রুক্ষেপ দেখছি না। এবং সম্প্রতি আমরা দেখেছি যে সাবেক আইজিপি বেনজির আহমেদ, তাকে দুবাইতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করিয়েও তাকে কিন্তু দেশে ফিরিয়ে আনা যায়নি, এবং সেখানে দুবাইয়ের আদালতে তিনি জামিন পর্যন্ত পেয়েছেন এবং উন্মুক্ত জীবনযাপন করছেন। সেটাকে কি আমরা কূটনৈতিক ব্যর্থতা বলতে পারি না? এই কূটনৈতিক ব্যর্থতার মাঝেই বাংলাদেশের প্রশাসন থেকে, পুলিশ থেকে আরেকটি উদ্যোগ নেওয়া হয়েছে। সাবেক সেনাপ্রধান, সাবেক বিডিআর প্রধান, বিজিবি প্রধান জেনারেল আজিজ, তাকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের সহযোগিতা চেয়ে ইন্টারপোলের রেড নোটিশ যেন জারি হয়, সেরকম আবেদনের পথে যাচ্ছে বাংলাদেশ। এটাও কি আরেকটা বেনজির কাণ্ড হবে? কূটনৈতিকভাবে আপনি যদি দক্ষতা অর্জন না করেন, তাহলে জেনারেল আজিজদের আপনি চাইলেই দেশে ফেরত পাবেন? এতটাই সস্তা, মানে কি বলবো, যে খেজুরের গুড় হয়ে গেছে? চলুন একটু এই ব্যাপারে আলোচনা করে বোঝার চেষ্টা করি যে বাংলাদেশ কি চাইছে, সেটা আদৌ তাদের পাওয়া সম্ভব হবে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। জেনারেল আজিজের কথা বলছিলাম, এমনকি শেখ হাসিনার ব্যাপারেও ইন্টারপোলের রেড নোটিশ জারি করার কথাবার্তা আলোচনা শুনেছি। কিন্তু যারা এই আলোচনাগুলো করেছেন তারা হয়তো জানেন না যে ইন্টারপোল রাজনৈতিক কোনো ব্যাপারে হস্তক্ষেপ করে না। সুতরাং আমাদের দক্ষতা কোথায় গিয়ে ঠেকেছে সেটাও একটা বড় প্রশ্ন। এবার জেনারেল আজিজকে ইন্টারপোলের রেড নোটিশ জারি করানোর জন্য আবেদন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কদিন আগেই আমরা বেনজির আহমেদ সম্পর্কে একটা জলজ্যান্ত ব্যর্থতা চোখের সামনে দেখলাম। কি বলছে গণমাধ্যম? এই শিরোনামটা দেখে নিন বিডি নিউজের। তারা বলছে, সাবেক সেনাপ্রধান আজিজকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ চেয়ে চিঠি। এখানে বলা হচ্ছে যে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ঘিরে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। আচ্ছা, ভালো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্টার ব্যুরোকে, এনসিবিকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। মানে চিফ প্রসিকিউটর বলে দিলেন ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হোক, আর এটা হয়ে গেল। ব্যাপারটা এতই সহজ। আপনি কূটনৈতিক ব্যাপারগুলোতে যখন একের পর এক ব্যর্থতা দেখাচ্ছেন, গত 2 বছরে আন্তর্জাতিক কূটনীতি মুখ থুবড়ে পড়েছে, কোনো দেশের সহযোগিতা, বিনিয়োগ কোনো কিছু হচ্ছে না, এই মানে যেগুলো মানে একেবারে ডেইলি রুটিন ওয়ার্ক, এই ব্যবসার সম্পর্কগুলো, সেগুলোই হচ্ছে না। স্পেশাল কাজ করার জন্য আপনি ইন্টারপোলকে হাতের নাগালে পাবেন, আপনি চাইলেন আর পাইলেন। বেনজির আহমেদের ক্ষেত্রে কি ঘটলো আমরা তো দেখেছি। এবার বলা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের মধ্যে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ রয়েছেন। আজিজ আহমেদ তিনি 2013 সালে বিজিবির মহাপরিচালক ছিলেন। বিজিবিও যেহেতু ওই অভিযানে অংশগ্রহণ করেছিল, সেই কারণে তাকেও আসামি করা হয়েছে। বেনজির আহমেদ তখন ডিএমপির প্রধান ছিলেন। ডিএমপির প্রধান এই অভিযানে নেতৃত্ব দিয়েছে পুলিশের, সেই কারণে তিনি আসামি।
বেনজির আহমেদের ব্যাপারে এর আগে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে। আর আজিজ আহমেদ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়ার পর সোমবার তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। 2013 সালে যে ঘটনা শাপলা চত্বরে সেগুলো জানি, যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। সেখানে কি ঘটেছে না ঘটেছে, বিবিসির দাবি যদি সত্য হয় তাহলে সেরকম কোনো কিছু সেই রাতে ঘটার কোনো কথা বিবিসি স্বীকার করছে না। যখন বিবিসি স্বীকার করছে না তখন 71 টেলিভিশনে ফারজানা রূপার ওই রকমই একটা রিপোর্টের কারণে ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবু তাদেরকেও আসামি করা হয়েছে। মানে ন্যারেটিভ তৈরি করে সরকারকে হত্যাযজ্ঞে ইন্ধন যোগানোর জন্য মানবতা বিরোধী অপরাধে তাদেরকে আসামি করা হয়েছে। এই ব্যাপারগুলো আমরা দেখছি। যখন জেনারেল আজিজকে ইন্টারপোলের মাধ্যমে ধরার কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে আমেরিকাতে অবস্থান করছেন, তখন মানে আমরা দেখছি যে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের তিনি বলছেন যে জেনারেল আজিজ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থান করছেন, অথচ চিফ প্রসিকিউটর চিঠি দিচ্ছেন যে আমেরিকাতে অবস্থান করছেন। এটা নিশ্চিত হয়ে ইন্টারপোলের সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। জুলকারনাইন শায়ের কি বলছেন দেখুন, তার পোস্টটা দেখে নিন। সেখানে বলছেন যে সপ্তাহখানেক আগে পাওয়া তথ্য অনুযায়ী কুখ্যাত সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে সর্বশেষ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দেখা গেছে। বিদেশি পাসপোর্ট ব্যবহার করে আজিজ আহমেদ ও তার ভাই হারিস ও জোসেফ মধ্যপ্রাচ্যের একটি দেশে গত কয়েক বছর ধরে বাস করছিলেন। একটি ছবিও সেখানে ব্যবহার করা হয়েছে। আমি জানি না যে এটা কোথাকার ছবি। এই আজিজ আহমেদ ব্যাপারে অনেক বিতর্ক রয়েছে। মানে তিনি কিভাবে সেনাপ্রধান হলেন, তার ভাই ঢাকার অন্যতম একজন সন্ত্রাসী হিসেবে পরিচিত জোসেফ, তাদের নিয়ে অনেক কথা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। সেই সমালোচনার মুখে জেনারেল আজিজ দেশের বাইরে চলে গেছেন। আওয়ামী লীগ সরকারের আমলেই তিনি দেশের বাইরে চলে গেছেন, তারপরে আর দেশে ফিরেননি। এখন 2013 যে শাপলা কাণ্ড, সেই কাণ্ডে তাকে আসামি করা হচ্ছে। ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন জানাতে বলছে চিফ প্রসিকিউশন টিম থেকে বলা হচ্ছে। এখন চিফ প্রসিকিউটর যখন এটা বলছেন, তখন চিফ প্রসিকিউটর কি ভুলে গেছেন যে বেনজির আহমেদকে নিয়ে দুবাইতে কি হচ্ছে? ভুলে যাওয়ার কথা নয়। আমার মনে হয় যে সরকারের, বরং তার সরকারকে বলা উচিত যে কূটনৈতিক দক্ষতা বাড়ান। আপনি জেনারেল আজিজের ব্যাপারে ইন্টারপোল ব্যবস্থা নেবে কি নেবে না, ব্যবস্থার পরে ওই দেশ, যে দেশে তিনি আছেন গ্রেপ্তার হওয়ার পরে সেই দেশ কি ব্যবস্থা নেবে, এই টোটাল কর্মকাণ্ডটা নির্ভর করে কূটনৈতিক সফলতা, কূটনৈতিক দক্ষতার উপরে, যেখানে আমরা ব্যর্থতার পরিচয় দিচ্ছি ধারাবাহিকভাবে গত 2 বছর, যে কারণে আমাদের অর্থনীতির অবস্থা, অর্থনীতির 12টা বেজে যাচ্ছে, বিনিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে। ইউনূসের 1.5 বছরে একজন বিনিয়োগ কি বলবো যে একজন বিনিয়োগ ব্যবসায়ীকে আনা হয়েছিল পিআর মার্কেটিং করার জন্য। তিনি ঢাকঢোল বাজিয়ে পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করে মার্কেটিং করলেন, কিন্তু 1টি টাকার বিনিয়োগও আমরা আসতে দেখলাম না সেই বিনিয়োগ সামিট থেকে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।